নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট ও মাধ্যমিক 2023-এর জন্য গণিতের 12 নম্বর অধ্যায় অর্থাৎ গোলক থেকে যে এমসিকিউ ও এসএকিউগুলো আছে সেগুলো অ্যান্সার সহ আলোচনা করব। তো অঙ্কগুলো শুরু করার আগে প্রথমে তোমাদের যেটা দেখতে হবে, এই যে সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি গোলক সম্পর্কিত, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই সূত্র যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে হাফ অঙ্ক এখানেই হয়ে যাবে। তো দেখো, প্রথম যে সূত্রটা আছে, গোলক বা নিরেট গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। যদি বলে গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল, একই সূত্র হবে, বা যদি বলে নিরেট গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল, সেক্ষেত্রে এই সূত্রটা হবে। 2 নম্বর যে সূত্রটা আছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। 3 নম্বর, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। দেখো, শুধু অর্ধগোলক যদি বলে তাহলে 2 পাই আর স্কোয়ার, আর যদি বলে নিরেট অর্ধগোলক তাহলে 3 পাই আর স্কোয়ার। কেন বলা হচ্ছে এটা? এইটা একটা অর্ধগোলক, এই অর্ধগোলকের যদি বলে বক্রতল মানে এই তলটাকে বোঝায়, এই তল গোলকের হাফ। তো গোলক এখানে কত ছিল? 4 পাই আর স্কোয়ার, তাহলে এর অর্ধেক করলে 2 পাই আর স্কোয়ার হয় যদি এই বক্রতলের বলে। আর যদি বলে নিরেট, তার মানে কি আমাদের এই সমতলটাও ধরতে হবে। তো উপরের সমতল ধরা মানে এটা একটা বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার আর এটা অর্ধগোলক 2 পাই আর স্কোয়ার, তো এইটা মিলে হচ্ছে কত? 3 পাই আর স্কোয়ার। তো এই জন্য নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। 4 নম্বর যে সূত্রটা আছে, গোলক বা নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক। যদি গোলকের আয়তন বা নিরেট গোলকের আয়তন বলে তো একটাই সূত্র হবে। 5 নম্বর যে সূত্রটা আছে, অর্ধগোলক বা নিরেট অর্ধগোলকের আয়তন কত? তো অর্ধগোলক বললেও যা হবে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রেও তাই হবে, একটাই সূত্র, 2/3 পাই আর কিউ। তো এই সূত্রগুলো তোমরা মুখস্থ করতে পারলে হাফ শর্ট প্রশ্ন কিন্তু এখানেই তোমরা করে ফেলবে, কারণ এই সূত্র ছাড়া একটাও তোমরা কোনো অঙ্ক করতে পারবে না। তোমরা চলে এসো তোমাদের টেক্সট বইয়ের 184 নম্বর পেজ। এইখানে 15 দাগের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমি এক এক করে করিয়ে দেবো। দেখো, 1-এর দাগের যে এমসিকিউটা আছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? নিরেট গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউ। আর এখানে ব্যাসার্ধ বলেছে 2r, তো আর এর জায়গায় আমরা 2r যদি বসিয়ে দিই তাহলে গোলকের আয়তন বেরিয়ে যাবে। চলো অঙ্কটা আমরা করে দেখে নিই। 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই। আর এখানে আর এর জায়গায় ব্যাসার্ধের মান আমরা বসিয়ে দেবো, কারণ আর মানে আমরা ব্যাসার্ধ জানি। তো আর এর জায়গায় এখানে বসিয়ে দেবো 2r এর হোল। তো 4/3 পাইটাকে আমরা রেখে দেবো, আর 2r এর হোল কিউব করলে কত? 8r কিউব হয়ে যাবে সমান, এটা গুণ করলে কি হবে? 4×8 = 32, 8টা উপরে গুণ হয়ে যাবে আর বাই 3, আর এখানে থাকছে পাই আর কিউব, তার মানে হয়ে যাবে 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। তো এখানে 1-এর এরটা হয়ে যাবে অ্যান্সার। এরপর 2-এর দাগে যে অঙ্কটা আছে, দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো চলো অঙ্কটা আমরা করে দেখি। তো এখানে আমরা একটু প্রথমে ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর ও আর। অর্থাৎ প্রথম গোলকটির আয়তন সমান 4/3 পাই, এখানে ব্যাসার্ধ বড় হাতের আর ধরেছিলাম, তাহলে বড় হাতের আর কিউ হয়ে যাবে, এবং দ্বিতীয় গোলকটির আয়তন সমান 4/3 পাই, এখানে ছোট হাতের আর ধরেছিলাম ব্যাসার্ধ, তাহলে ছোট হাতের আর কিউ হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি 4/3 পাই বড় হাতের আর কিউব বাই 4/3 পাই ছোট হাতের আর কিউব সমান, তাহলে এটা আমরা কি অনুপাত করে নিলাম, বাই করা মানে অনুপাত হয়ে যায়। আর এখানে অনুপাত আছে কত? 1:8, তার মানে প্রথম গোলকের আয়তন কত? 1, আর দ্বিতীয় গোলকের আয়তন 8, তাহলে 1:8 মানে 1/8। তো এখানে দেখো, উপরে 4/3 নিচে 4/3 কেটে যায়, উপরে পাই নিচের পাই কেটে যায়, তাহলে উপরে থাকছে কত? বড় হাতের আর কিউ, নিচে থাকছে ছোট হাতের আর কিউ, আর এখানে থাকছে 1/8, বা এখানে বড় হাতের আর বাই ছোট হাতের আর। এই কিউবটাকে উপরে যদি আমরা করি তাহলে কি ঘনমূল হয়ে যাবে, এটা ঘনমূল হয়ে গেলে এরকম ঘনমূলের চিহ্ন হয়, তার মানে এটা হয়ে যাবে কত? 1/2। তার মানে এখানে বড় হাতের আর এর মান পেলাম আমরা 1, আর ছোট হাতের আর এর মান পেলাম 2। এবারে দেখো, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। এখন প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বড় হাতের আর, তো এখানে 4 পাই, আর বড় হাতের আর এর জায়গায় আমরা কত লিখবো? 1 লিখবো, 1-এর স্কোয়ার, এখানে হয়ে যাবে 4 পাই। তো এখানে 1-এর স্কোয়ার করলে 1 হয়ে যায়, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4ই হয়। এবং দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই ছোট হাতের আর স্কোয়ার সমান 4 পাই ছোট হাতের আর এর মান আমরা কত বের করেছি? এখানে 2 বের করেছি, তো এখানে 2-এর স্কোয়ার করে দেবো,
তো 4 পাই ইন্টু 2 মানে 4, তার মানে হয়ে যাবে কত, দেখো এটা গুণ সম্পর্ক, 4 4 16 পাই। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 4 পাই, দ্বিতীয় গোলকের কত 16 পাই। অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 পাই ইস টু 16 পাই। তার মানে এখানে পাই পাই কেটে যাচ্ছে, আর 4 4 16, প্রথমে হচ্ছে কত 1, কিছু থাকছে না, আর এখানে 4 থাকছে, 1:4। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। তো দেখো এখানে 2-এর বিয়েরটা অ্যান্সার হয়ে যাবে। এরপর 3-এর দাগে যে অঙ্কটা আছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার। তো এখানে 7 সেমি ব্যাসার্ধ বলেছে, তো আর এর জায়গায় আমরা 7 বসিয়ে দেব। 3 ইন্টু পাই এর মানটা আমরা রেখে দেবো, যেহেতু পাই এখানে আছে অপশানে, আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো 7, 7-এর স্কোয়ার। 3 ইন্টু পাই ইন্টু 7-এর স্কোয়ার মানে 49 সমান, এইটার সঙ্গে এটা গুণ করে দিল, 3 9 27, 7 হাতে 2, 3 4 12, 13 14, 147 পাই বর্গ সেমি। তো এখানে 3-এর সি এরটা হয়ে যাবে অ্যান্সার। এরপর 4-এর দাগে যে অঙ্কটা আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত, তাদের আয়তন অনুপাত কত। এখানে দেখো 2-এর দাগের অঙ্কের মতো, 2-এর দাগেরটা আয়তন অনুপাত দেওয়া ছিল, বক্রতল বের করেছিলাম, আর 4-এরটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তন বের করব। তো চলো আমরা করে দেখি। ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে বড় হাতের আর ও ছোট হাতের আর, অতএব 4 পাই বড় হাতের আর স্কোয়ার বাই 4 পাই ছোট হাতের আর স্কোয়ার সমান, এখানে বক্রতলের ক্ষেত্রফলে অনুপাত বলেছে কত 16:9, তার মানে 16/9 হয়ে যাবে। আমি এটা একেবারে করে দিলাম। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। তার মানে এদের অনুপাত করলে এটা হবে এটা বাই এটা, আর এটা অনুপাত দেওয়া ছিল, এটা আমরা বাই করে নিলাম। এবারে দেখো এখানে 4 পাই কেটে যাচ্ছে উপর নিচে, তো এখানে থাকছে কত বড় হাতের আর স্কোয়ার বাই ছোট হাতের আর স্কোয়ার, আর এখানে 16/9 বা বড় হাতের আর বাই ছোট হাতের আর সমান √16/9। তার মানে কি 16-র বর্গমূল করলে 4, আর 9-এর বর্গমূল করলে 3। তার মানে বড় হাতের আর এর মান আমরা পেলাম 4, আর ছোট হাতের আর এর মান পেলাম 3। এবার এদের আয়তনের অনুপাত কত চেয়েছে, তার মানে আমরা প্রথম গোলকের আয়তন বের করব। এখন প্রথম গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই, আর এর মান এখানে আমরা পেয়েছি কত 4, তাহলে 4-এর কিউব হয়ে যাবে। তো এখানে 4/3 পাই 4-এর কিউব করলে 64, 4 4 16, 4 16 64। তো আমরা এইভাবে রেখে দেব। এবং দ্বিতীয় গোলকটির আয়তন সমান 4/3 পাই, প্রথম গোলক ছিল বড় হাতের আর, দ্বিতীয় গোলক ছোট হাতের আর কিউব। তো এখানে 4/3 পাই, এখানে আর এর মান আমরা কত পেয়েছি 3 পেয়েছি, তো 3-এর কিউব, তার মানে 4/3 পাই 3-এর কিউব করলে 27 হয়ে যাবে। অতএব গোলক দুটির আয়তন অনুপাত হবে, প্রথমটা ছিল কত 4/3 পাই ইন্টু 64 ইস টু দ্বিতীয়টা আছে 4/3 পাই ইন্টু 27। এখানে 4/3 4/3 উভয় পাশে কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, তো এপারে থাকছে 64, এপারে থাকছে 27। তো এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো 4-এর এরটা। এরপর 5-এর দাগে যে অঙ্কটা আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো চলো আমরা অঙ্কটা করে দেখি। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার এবং গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব। অতএব 4 পাই আর স্কোয়ার সমান 3 ইন্টু 4/3 পাই আর কিউব। কেন এটা লেখা হলো, কারণ এখানে বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, তার মানে বক্রতলের ক্ষেত্রফল এটা আর আয়তনের 3 গুণ, মানে আয়তন এটা, এর সঙ্গে 3 গুণ করলে যেটা হবে সেটা এটার সঙ্গে সমান হয়ে যাবে। তা আমরা এটা সমান করে দিয়েছি। তো এরপরে দেখো 3 3 কেটে যায়, বা এখানে 4 পাই আর স্কোয়ার থাকে, আর এখানে থাকছে 4 পাই আর কিউব। এপারে 4 4 কেটে যাচ্ছে, এপারে পাই ওপারে পাই কেটে যাচ্ছে, বা আর স্কোয়ার সমান আর কিউব। এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিই, বা আর কিউব সমান আর স্কোয়ার, বা আর কিউব, এই আর স্কোয়ারটা এপারে আসলে কি মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে, সমান এপারে কিছু থাকছে না মানে 0। বা এবার এটাকে দেখো আমরা আর স্কোয়ার যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে আর এখানে আর স্কোয়ার চলে গেলে -1 পড়ে থাকছে সমান 0, বা আর -1 সমান 0/r²। তো 0/r² মানে কি 0, আর -1 সমান আমরা 0 পাচ্ছি, বা
আর সমান এই -1টা এপারে চলে গেলে কি +1 হয়ে যাবে। তার মানে আমরা ব্যাসার্ধের মান পেলাম 1। এখানে চেয়েছিল গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে 1 একক হয়ে যাবে, 5-এর একটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো বিয়ের দাগে যে সত্য মিথ্যাগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা মিথ্যা। কেন কি? কারণ আয়তন 8 গুণ হয়ে যাবে। দেখ, একটা নিরেট গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে তার আয়তন হয়ে যাবে কত, 4/3 পাই r কিউব। এবারে এই ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করা হয়, আর মানে কি 2r হয়ে যাবে দ্বিগুণ করলে। এবার এর যে আয়তন হবে দেখো 4/3 পাই, এই আরের জায়গায় আমরা কি 2r বসিয়ে দেবো, 2r এর হোল কিউব হয়ে যাবে। তো সমান কত দাঁড়াচ্ছে এখানে দেখো 4/3 পাই আর 2r এর হোল কিউব মানে কত হচ্ছে 8r কিউব। তো এটা গুণ করে দিলা 4×8 32 আর এখানে নিচে 3, এখানে পাই আর কিউব। এটা 32/3 পাই আর কিউব হয়েছে। আর আমাদের প্রথম অবস্থায় ছিল 4/3 পাই আর কিউব, তার মানে এর 8 গুণ হয়ে যাচ্ছে এটা। তো এখানে বলেছে দ্বিগুণ, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে। বিয়ের 2-এর দাগেটা দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। তো আমরা করে দেখি। দেখো, অর্ধগোলকের ব্যাসার্ধ দুটো যদি আমরা একটাকে r1 আর একটাকে r2 ধরি, তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই r² 1, এটা যেহেতু অর্ধগোলক বলে। আর দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই r² 2। অর্ধগোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে 4:9। তার মানে এইখানে এটা সমান আমরা 4:9 করব। এখানে 2 পাই কেটে যাচ্ছে, তার মানে r² 1 থাকছে, s2 r² 2 থাকছে, আর এটা হচ্ছে 4:9 বা r² 1 বাই r² 2 সমান 4/9 বা r1 বাই r2 এর হোল স্কোয়ার সমান এই 4/9 মানে কি 2/3 এর হোল স্কোয়ার আমরা করতে পারি। তো দেখো উভয় পাশের স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে r1 বাই r2 সমান 2/3। তার মানে আমরা লিখতে পারি r1:2 r2 সমান 2:3। তার মানে r1 r2 মানে কি প্রথমটার ব্যাসার্ধ r1, দ্বিতীয়টার ব্যাসার্ধ r2, তাহলে ব্যাসার্ধের অনুপাত হয়ে যাচ্ছে কত 2:3। যদি তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয়, তাহলে এটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 হবে। এটা তাহলে সত্য হয়ে যাচ্ছে। এরপর সি এর দাগে যে শূন্যস্থানগুলো আছে দেখো, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো। একটি তল বিশিষ্ট ঘনবস্তু হয়ে যাবে গোলক। গোলকের একটি তল থাকে, সেটা হলো বক্রতল। 2 নম্বর যেটা আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কত। এটা যদি একটা নিরেট অর্ধগোলক হয়, উপরের এই তলটা হয়ে যাবে সমতল আর এইটা হয়ে যাবে বক্রতল। তো এখানে সমতল সংখ্যা বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা থাকে একটি। 3 নম্বর যেটা আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 3 পাই r²। ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে বলে 2r, তার মানে এখানে লিখবো 3 পাই, এই r এর জায়গায় আমরা লিখবো 2r এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে দেখো 3 পাই আর 2r এর হোল স্কোয়ার মানে 4r² সমান কত হচ্ছে দেখো 4-এর সঙ্গে 3 গুণ করলে কি 12 পাই r²। তার মানে এখানে 12 হয়ে যাবে অ্যান্সার। এখানে দেখো, এখানে বলেছে শূন্যস্থান দিয়ে পাই r², তার মানে এইটা হয়ে যাবে কি 12 পাই r²। তো দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার ফলে আমি তোমাদের 16 দাগের অঙ্কটা এই ভিডিওতে করতে পারছি না। আমি তোমাদের পরের ভিডিওতে 16 দাগের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আমার আগের ভিডিওগুলো পাওয়ার জন্য ও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলে ভিডিওগুলো পেতে পারে। থ্যাংক ইউ।